হ্যালো বন্ধুরা, আবিরের গল্প আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আপনি প্রতিদিন রোম্যান্টিক, মাফিয়া, ভৌতিক, স্যাড, ইমোশনাল, গ্যাংস্টার, ফানি, রহস্য, হ্যাকিং সহ আরও অন্য সব গল্প শুনতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে রাখুন, যাতে কোনো গল্পই মিস না যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। আজ আপনারা শুনছেন ভাবি যখন বউ গল্পের প্রথম পর্ব। গোধূলি লগ্নে গলির সামনে নিলয়ের মুখে সজোরে চড় বসিয়ে দেয় নেহা। ছেলেটার সাহস হয় কি করে তার মতো বিবাহিত নারীকে প্রেম নিবেদন করার? বলা নেই, কওয়া নেই, আকস্মিকভাবেই ছেলেটা তার পথ আটকেছে। শুধু তাই নয়, কি সাহস তার, সেই কিনা বলে, নেহা, আমি আপনাকে ভালোবাসি। নেহা রাগে কাঁপছে। সে ক্ষিপ্র দৃষ্টি তাক করে আছে নিলয়ের দিকে। অদৃশ্য লহমান শিখা বের হচ্ছে তার দৃষ্টি থেকে, যেন ছেলেটিকে দৃষ্টি দিয়েই পুড়িয়ে দিবে নেহা। বুকের ভেতর চেপে থাকা রাগ আর অপমানের আগুনটা এক মুহূর্তে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। এমন দুঃসাহস তো সে নিজের স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তীব্র রোষের সাথে বলে সে, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। সাহস হয় কি করে আমাকে আজে বাজে প্রস্তাব দেবার? সমাজ আর বয়সের কোনো সীমা কি তোমার জানা নেই? স্পর্ধা তো অন্যায় করতে লাগে নেহা। আমি তো অন্যায় করিনি। আমি কেবল আপনাকে ভালোবেসেছি, তাও নিষ্পাপ, নিষ্কুলুষিত ভালোবাসা। এতে কোনো অন্যায় নেই নিশ্চয়ই। মনের ওপর তো মানুষের কোনো হাত থাকে না। ছেলেটির শান্ত আর নির্লিপ্ত কথা আরও ক্ষিপ্র করে তোলে নেহাকে। নিষ্পাপ ভালোবাসা? একজন বিবাহিত নারীকে ভালোবাসা নিষ্পাপ হয় কি আদৌ? অসম্ভব। মেজাজ সামলাতে না পেরে নেহা দ্বিগুণ ক্ষিপ্ত স্বরে বলে, কোনটাকে নিষ্পাপ ভালোবাসা বলে নিলয়? একজন বিবাহিত নারীকে ভালোবাসাটা নিষ্পাপ, নিষ্কলুষিত? আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যাও তুমি। নিজের সীমার ভেতরে থাকতে শেখো। নেহুলের প্রশ্নে কিছুক্ষণ মাথা চুলকায় নিলয়। তারপর নির্বিকার চিত্তে কিন্তু দৃঢ় গলায় বলে, আমার ভালোবাসা নিষ্পাপ। তার যুক্তি হলো, পূর্বে যখন রাজীব ভাই বেঁচে ছিলেন আমি কখনোই আপনাকে এমন নজরে দেখিনি। রাজীব ভাই মারা গেছেন 3 বছর হয়ে গিয়েছে, অথচ আপনাকে আমি এই 6 মাস যাবৎ ভালোবাসতে শুরু করেছি। তাই আমার ভালোবাসাকে অসম্মান করবেন না দয়া করে। রাজীব বেঁচে নেই বলে কি তার স্মৃতিও মুছে গেছে? নাকি তোমার ধারণা একজন বিধবা নারীর অনুভূতি বলে কিছু থাকে না? তুমি যার নামে ভালোবাসা সাজাচ্ছ তা কেবলই এক অন্ধ মোহ। যদি এটা শুধুই মোহ হতো, তবে 3 বছর ধরে নিজের আবেগকে সামলে রাখতাম। রাজীব ভাইয়ের প্রতি শ্রদ্ধাবোধ আমারও ছিল, কিন্তু আপনার একা লড়াই করা আর চোখের জল দেখে আমার হৃদয়ে ভালোবাসা ছাড়া আর কিছু জন্মায়নি। তোমার এই অযৌক্তিক তর্কের কোনো জবাব আমার কাছে নেই। সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার আমার আছে, আর তুমি সেটাকেই ধুলোয় মিশিয়ে দিতে চাইছ। আমি আপনাকে সমাজে ছোট করতে চাই না নেহা, শুধু আপনার সুখে দুঃখে পাশে থাকার একটা অধিকার চেয়েছি। নিলয়ের কণ্ঠের দৃঢ়তা অবাক করল নেহাকে। ছেলেটা কতটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলছে, যেন দোষটা নেহার। নেহা ভ্রু কুঞ্চিত করে মুখ খিচিয়ে মনোযোগ দিয়ে কিছুক্ষণ নিলয়ের দিকে চাইল। একই গলিতে থাকার দরুন নিলয়কে সে ভালো করেই চেনে। রাজীব অর্থাৎ তার স্বামীর গলির আড্ডা মহলের একজন নিলয়। রাজীবের সাথে তার সম্পর্কটাও ছিল খুব মিহি, একদম কাছের ছোট ভাইয়ের মতো। রাজীবের অকাল মৃত্যুর পর এই ছেলেটাই তাদের অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছিল নানাভাবে। রাজীবের পরিবারের উপার্জনের একমাত্র উৎস ছিল কেবল রাজীবই। তার এমন আকস্মিক বিয়োগে পুরো সংসারটা একেবারেই তাল হারিয়ে ফেলে। বৃদ্ধ শ্বশুরের সামান্য পেনশনের টাকায় সংসার চালানো এবং ছোট ননদ রিমির পড়াশোনার খরচ জোগাতে গিয়ে যখন চরম হিমশিম খেতে হচ্ছিল, তখন বাধ্য হয়েই নেহা নিলয়ের কাছে সাহায্য চেয়েছিল, যেন একটা ছোটখাটো চাকরির ব্যবস্থা করে দেয়। নেহা বিএ পাশ বিধায় একটা পরিচিত এনজিওতে সম্মানের সাথে চাকরির ব্যবস্থা নিলয়ে করে দিয়েছিল। সেই উপকারের জন্য নিলয়ের প্রতি চিরকাল এক গভীর কৃতজ্ঞতা লালন করবে নেহা। কিন্তু তারই অন্যায়, অনভিপ্রেত আর অযৌক্তিক আবদারখানা সে কোনোদিনই মেনে নেবে না। হৃদয় ও সমাজের কোনো সমীকরণেই যা মেলে না তা স্বীকার করা অসম্ভব। নেহা এক দীর্ঘ রুদ্ধশ্বাস ফেলে নিলয়কে পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে নিলে নিলয় শান্ত কিন্তু অদ্ভুত এক নরম গলায় বলে, উত্তরখানা কিন্তু বাকি রয়ে গেল নেহা। আজ হয়তো রাগ করে চলে যাচ্ছেন, তবে সমস্যা নেই, আমি আজীবন এই পথেই আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। তোমার এই অনর্থক অপেক্ষার কোনো শেষ নেই নিলয়। যার কোনো উত্তর হয় না তার জন্য পথ চেয়ে বসে থাকা নিহাতি বোকামি ছাড়া আর কিছু নয়। মন যাকে সত্য বলে মেনে নেয় তার জন্য অপেক্ষা করাটা কখনোই বোকামি হতে পারে না। আমি শুধু চাই আপনি অন্তত এই আবেগটাকে কোনো ভুল বা পাপের চোখে না দেখেন।
নিজের ভুল চিন্তা আর কল্পনাকে সত্য ভেবে বসে থেকো না। এসবের আর কোনো পুনরাবৃত্তি যেন আমি তোমার মুখে না শুনি। নেহা আর কোনো উত্তর দিল না। এক বুক ক্রোধ ও বিরক্তি নিয়ে হনহন করে গলির পানে হাঁটা শুরু করল। নিলয় ব্যথিত নয়নে ধীরে ধীরে দূরে সরে যাওয়া নেহার দিকে চেয়ে রইল। তার পবিত্র ভালোবাসাটা এভাবে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে ভেবে বুকটা হালকা কেঁপে ওঠে। সে খুব ভালো করেই জানে তার এই ভালোবাসা দূর আকাশের রূপালী চাঁদের ন্যায়, যাকে বহু দূর থেকে কেবল নিঃশব্দে দেখে যাওয়া যায় ঠিকই। মুগ্ধ নয়নে তাকে নিয়ে অনুভূতির হাজারো রং তুলির আঁকিবুকির রেখা টানা যায় ঠিকই, কিন্তু পরম আকাঙ্ক্ষা সত্ত্বেও সেই চাঁদকে স্পর্শ করা যায় না। ধরাছোঁয়ার বাইরে থাকা এক অধরা কাব্য। তবে নেহার প্রতি তার এই অনুরাগের মাঝে কোনো নোংরামির ছোঁয়া নেই। ভালোবাসা কখনো কলুষিত বা নোংরা হয় না, তা সর্বদাই নিষ্কলুষ, দাগহীন, পানির মতো স্বচ্ছ। হ্যাঁ, নেহা বিবাহিত ছিল, সে তার বড় ভাই রাজীবের বিধবা স্ত্রী, কিন্তু মানুষের হুট করে জন্মে যাওয়া মনস্তাত্ত্বিক ভালোবাসায় তো কোনো জোর জবরদস্তি থাকে না। প্রেম এমনই এক অনুভূতি যা কঠিন ও পাষাণ হৃদয়কেও মোমের ন্যায় গলিয়ে দিতে পারে। নেহাকে ঠিক কবে থেকে বা কোন মুহূর্ত থেকে এত গভীরভাবে ভালোবাসতে শুরু করেছে তা নিলয় নিজেও সঠিক জানে না। তবে সে এটুকু খুব স্পষ্ট করেই জানে, মেয়েটার ওই মায়াবী আর স্বচ্ছ চোখজোড়ায় নিজের প্রতিবিম্ব দেখতে তার প্রচণ্ড ভালো লাগে। ভেতরে ভেতরে প্রবল ইচ্ছে জাগে সেই চোখের দৃষ্টিতে কেবল তার জন্যই একটুখানি আশ্রয় থাকুক, আর সমস্ত পৃথিবী ভুলে সেই জোড়া চোখ শুধু তাকেই খুঁজে নিক। নিলয় আকাশের পানে চেয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। নীল আকাশটা কমলা রঙে নিজেকে রাঙিয়েছে। একটু পরেই তীব্র অন্ধকারে তার নিকষ কৃষ্ণ হয়ে উঠবে। হাজারো তারা জোনাকির ন্যায় জলজল করে উঠবে তখন। থালার ন্যায় রূপালী চাঁদটা উন্মোচিত হবে গগনে। প্রতিনিয়ত আকাশ বদলায়, প্রকৃতি বদলায়, তবে মানুষের বদলাতে কি দোষ? নিলয় জানে নেহা একা। নিলয় জানে নেহারও কষ্ট হয়। কত বা বয়স মেয়েটির? 25 বা 26 বড় জোর। একাকিত্ব তাকেও গ্রাস করে প্রতিনিয়ত। নিঝুম নির্ঘুম রাতে সে যখন ছাদের রেলিং ঘেঁষে বাতাসে চুল ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে, হয়তো তারও ইচ্ছে হয় কেউ তাকে নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করুক, কেউ তার চুলে হাত ঘোরাক, কেউ ভালোবেসে জিজ্ঞেস করুক, তুমি ভালো আছো তো কাজললতা? তোমার এই ক্লান্ত চোখের আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসগুলো কি আমায় একটু ভাগ দেবে না? নেহার ক্লান্ত পাজোড়া সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে। হাতে থাকা পলিথিনের ব্যাগটার ভারে বাম হাতটা ব্যথা করছে ঈষৎ, আর ডান হাতটা জ্বলছে। নিলয়কে হয়তো একটু জোরেই আঘাত করেছিল সে। নেহা হাতটা অবলোকন করে, লাল হয়ে গেছে অনেকটা। আচ্ছা, ছেলেটা এতটা নির্বিকার কিভাবে ছিল? তার কি একটুও ব্যথা লাগেনি? একটুও কি বিচলিত হয়নি হৃদয়? নিলয় কথা ভাবতেই নিজেকে জোরে বকে দিল নেহা। অসম্ভব, সে কখনোই একটা বেয়াদব ছেলের কথা চিন্তা করবে না, যে ছেলে তার স্বামীর বন্ধুকে অপমান করে তার বিধবা স্ত্রীকে নির্লজ্জের মতো বলে ভালোবাসে, তার প্রতি আবার কি দরদ? নেহা মাথা ঝাঁকিয়ে কলিং বেল বাজালো। দরজা খুলল রিমি। রিমির মুখে অসন্তোষের ছাপ। অনীহা আর তিক্ততা মুখ ছুঁয়ে পড়ছে যেন। নেহা সেদিকে লক্ষ্য না করেই ভেতরে চলে যায়। বাজারের পলিথিনটা খাবার টেবিলে রেখে চেয়ারে আয়েশ করে বসে। রিমির সুচালো আর সন্দেহপ্রবণ দৃষ্টি এখনও নেহাকেই দেখে যাচ্ছে। এমন করে তাকিয়ে আছো কেন রিমি? কিছু বলবে আমাকে? রিমি কঠিন সুরে উত্তর দিল, ভাবি, তুমি যা করছো তা বাবা মা জানলে তাদের মুখ দেখাতে পারবে তো? গলির মুখে ওই ছেলেটার সাথে এভাবে দাঁড়িয়ে কথা বলাটা কি খুব দরকার ছিল? তুমি যা ভাবছো বা দেখছো রিমি, বিষয়টা তো তেমন কিছু নয়। আমি কোনো অন্যায় কাজ করতে যাইনি। রিমি বলল, বাইরের মানুষ কিন্তু এত ব্যাখ্যায় শুনবে না ভাবি। রাজীব ভাই মৃত্যুর পর আমাদের পরিবারের সম্মানটুকু অন্তত এভাবে ধুলোয় মিশিয়ে দিও না। নেহা পানিটুকু খেতে যেও খেল না, ভ্রু কুঞ্চিত করে তাকালো রিমির দিকে। আমি আবার কি করছি রিমি? তোমার কথার ধরনটা কিন্তু মোটেও সুবিধাজনক ঠেকছে না। রিমি দ্রুত বলল, ভাইয়া নেই বলে ভুলে যেও না যে তুমি একজন বিবাহিতা। নিলয় ভাইয়ের সাথে তোমার মেলামেশাটা বেশ চোখে লাগছে। ভুলে যেও না আমাদের গলিটা কিন্তু খুব ছোট। চারপাশের মানুষের চোখ এড়িয়ে কিছুই কিন্তু এখানে গোপনে থাকে না। তুমি না জেনে না বুঝে আমাকে অযথা অপমান করছো রিমি। কোনো অন্যায় আমি করিনি। রিমি বিষাদ আর আক্ষেপে বলে, চোখের সামনে যা দেখলাম তারপর আর কিছু জানার বাকি থাকে না ভাবি। আমাদের পরিবারের মর্যাদার কথাটা অন্তত একটু মাথায় রেখো। রিমি এটুকু বলেই দ্রুত পায়ে ভেতরে চলে গেল। নেহার বুঝতে বাকি রইল না ঘটনা কি। রিমি তাকে আর নিলয়কে একসাথে দেখেছে, তাই তাকে সতর্ক করে গেল। নেহা সেখানেই চুপচাপ বসে থাকে। ক্লান্ত শরীরটা যেন অনড় হয়ে রয়েছে, ভালো লাগছে না কিছুই। কি দরকার ছিল নিলয়েরা যেমন কিছু করার? সব তো ঠিকই ছিল। নেহা তো ভালোই ছিল, নির্ঝঞ্ঝাট জীবন নিয়ে বেঁচেছিল। 3 দিন পর
জামান সাহেব অর্থাৎ নেহার শ্বশুর বিকেলের হাতাহাঁটি শেষ করে বাড়ি ফিরলেন খুশি মনে। তার খুশি মুখটি দেখে তার স্ত্রী মুনমুন বেগম আপ্লুত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি গো, এতটা খুশির কারণ কি? মুখখানা তো একদম চাঁদের মতো আলো ছড়াচ্ছে। জামান সাহেব অমায়িক হেসে বললেন, খুশির খবর আছে গিন্নি, বসো বলছি, একটা দারুণ প্রস্তাব এসেছে। মুনমুন বেগম কৌতূহল নিয়ে পাশে বসলেন। জামান সাহেব গদগদে কণ্ঠে বললেন, আজ করিম ভাইয়ের সাথে দেখা হলো জানো তো। কথায় কথায় নিলয়ের কথা তুললেন। ছেলেটা বেশ ভালো চাকরি করছে, ভালো মাইনেও পায়, তার উপার্জনের সংসারও এখন বেশ সুসংগঠিত। আমাদের রিমিও কম বড় হয়নি, তাই উনি নিলয়ের জন্য রিমির কথা বলছিল। আমি ওনাদের আগামীকাল বিকেলে আসতে বলেছি। মুনমুন বেগম আশ্বস্ত হয়ে বললেন, বাহ, এ তো খুব ভালো কথা। রাজীব যাবার পর ছেলেটা আমাদের খুব সাহায্য করেছে। ওর মতো ভদ্র আর দায়িত্বশীল ছেলে আজকাল দেখাই যায় না। ভালোই হলো, একটা ভালো ছেলের সাথে রিমির বিয়ে হলে আমরা নিশ্চিন্ত হতে পারি। আমাদের রাজীব তো হুট করেই চলে গেল, এখন মেয়েটা খুশি থাকলেই হয়। মুনমুন বেগমের আক্ষেপের কণ্ঠ জামান সাহেবকেও আবেগপ্রবণ করে তুলল। ছেলেটা সত্যি অকালেই তাদের ছেড়ে চলে গিয়েছে। কি স্বাদ করে ঘরে বউ তুলেছিল, অথচ হুট করেই হৃদরোগে আক্রান্ত হলো ছেলেটা। চিকিৎসা করারও সুযোগ দিল না সে। তাদের কথাগুলো নিহার কান অবধি ঠিক পৌঁছল। খুশির সংবাদ বটেই, কিন্তু কেন যেন অস্বস্তিতে হৃদয় ভরে উঠল। কারণটা সত্যি তার জানা নেই। পরদিন বিকালের দিকে নিলয় এবং তার পিতামাতা আসলো নেহাদের বাড়ি। জামান সাহেব এবং মুনমুন বেগমের আপ্যায়নের কমতি রইল না। করিম সাহেব অর্থাৎ নিলয়ের বাবা উৎফুল্ল স্বরে বললেন, ভাই, এত আয়োজনের কি দরকার ছিল? আমরা তো নিজেদের মানুষ। আর আমাদের মেয়েটা কোথায়? রিমি মাকে ডাকুন। উত্তরে মুনমুন বেগম ডেকে বললেন, মেহুল নিয়ে আসছে ভাই, আপনারা সিঙ্গারা নিন, গরম গরম খেতে বেশ ভালো লাগবে। নিলয় চুপ করে বসে রয়েছে। তার মুখশ্রীতে কোনো ভাবলেশ মাত্র নেই। হাজার বার মানা করবার পরও আজ জোর করে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। ওর মা মাথার কসম না দিলে সে কখনোই আসতো না এখানে। এর মাঝেই নেহা রিমিকে নিয়ে ঘরে প্রবেশ করে। হালকা বাদামি সালোয়ার কামিজে চমৎকার লাগছে নেহাকে। মাথায় ঘুমটা দিয়ে রয়েছে সে। কোনো সাজগোজের বালাই নেই, শ্যাম মুখখানায় মলিনতা এঁটে রয়েছে। নিলয় মুগ্ধ নয়নে নেহাকে দেখছে। তার হৃদয়টা বিচলিত হয়ে আছে এটা ভেবে যে নেহার একটি বারও খারাপ লাগছে না। সে তো জানে নিলয় রিমিকে নয়, তাকে ভালোবাসে। কথাগুলো ভাবতেই নিলয়ের হৃদয়ের যন্ত্রণাটা তীক্ষ্ণ রূপ নিল। নিলয় চোখ নামিয়ে নিল, হাত মুষ্টিবদ্ধ করে বসে রইল। এদিকে বিয়ের কথা এগোতে লাগল। নিলয়ের মা শেফালি বেগম রিমির পাশে গিয়ে বসলেন। তার কপালে চুমু এঁকে স্নেহের সাথে বললেন, মেয়ে আমাদের বরাবরই পছন্দ। আমি তো আজই রিমিকে আংটি পরাতে চাই ভাই, কি মত আপনার? জামান সাহেব প্রসন্নতার হাসি হেসে উত্তর দিলেন, আপনারা যেটা ভালো মনে করেন বোন, এতে আমাদের কোনো দ্বিমত নেই। জামান সাহেবের মুখে খুশির ভাব। এদিকে নিলয় আর চোখে চাইল নেহার পানে। মেয়েটির মুখে বিস্তৃত হাসিটি দেখে তার তীব্র রাগ হল। সে কি তবে এতটাই পাষাণ? নিজেকে কিছুতেই আটকে রাখতে পারল না সে। শান্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার কিছু কথা ছিল মা। এই আংটি পরানোর আগে সবার সামনে কিছু সত্য উন্মোচন করা খুব দরকার। শেফালি বেগম অবাক ও শঙ্কিত কণ্ঠে বললেন, কি কথা বলবি বাবা? বিয়ের শুভ আলোচনার মাঝে আবার কিসের কথা? নিলয় বিন্দুমাত্র না দেমে একদম সোজা গলায় জানিয়ে দিল, যে কথার উপর একটি মেয়ের ভবিষ্যৎ আর আমার জীবন নির্ভর করছে মা, আমি রিমিকে ছোট বোন ছাড়া অন্য কোনো চোখে কোনো দিন দেখতে পারবো না। করিম সাহেবের মুখশ্রী লজ্জা এবং অপমানে লাল হয়ে গিয়েছে নিজের ছেলের কথাটা শুনে। নিলয় কাউকে পরোয়া না করে সবার সামনে স্পষ্ট আর দৃপ্ত গলায় বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। বিয়েটা যখন আমাকেই করতে হবে, তাহলে নিশ্চয়ই আমার মতামতের একটা গুরুত্ব থাকা উচিত, তাই নয় কি? আর এই বিয়েতে আমার কোনো মত নেই। এই বিয়ে হলে না আমি সুখী হব, না রিমি। আমাকে ক্ষমা করবেন আঙ্কেল, ছোটবেলা থেকে আপনাদের সামনেই বড় হয়েছি, আপনাদের অপমান করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু রিমিকে আমি বিয়ে করতে পারবো না। নিলয়ের শান্ত কণ্ঠের কথাটা উপস্থিত সবাইকে নাড়িয়ে দেয়। জামান সাহেব বিমূঢ় দৃষ্টিতে করিম সাহেবের মুখপানে তাকিয়ে রইলেন। মুনমুন বেগম নিলয়ের এমন আচরণে বেশ অবাক হলেন। নেহা কৌতূহল দৃষ্টিতে নিলয়ের মুখপানে তাকিয়ে রইল। করিম সাহেব প্রচণ্ড রেগে আর তীব্র স্বরে চেঁচিয়ে বললেন, কি ফাজলামি হচ্ছে নিলয়? গুরুজনদের সামনে দাঁড়িয়ে এসব বলার সাহস পাচ্ছ কোথায়? ফাজলামো করতে যাব কেন বাবা?
আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে এতটা গম্ভীর সময়ে আমি ফাজলামো করব? করিম সাহেব খুব চেপে আবার প্রশ্ন করলেন, তোমার যদি এতই আপত্তি তবে প্রথমেই বলতে পারতে। এভাবে সবার সামনে ছোট করার কোনো অর্থ হয়? মাকে বলেছি, কিন্তু মা আমলে নেয়নি। আর পরে ভাবলাম এক ঢিলে দু পাখি মারা হবে, তাই এখানে আসা। করিম সাহেব অধৈর্য হয়ে বললেন, খোলসা করে বলবে কি তোমার এই ধাঁধা মার্কা কথার আসল মানেটা কি? নিলয় ফুস করে নিঃশ্বাস ফেলল। তারপর আর চোখে নেহার পানে চাইল। নেহা ভীত দৃষ্টিতে চেয়ে রয়েছে তার দিকে। নেহার মুখশ্রীতে ভয়ের ছাপটা ঠিক আন্দাজ করে নিল নিলয়। নিলয় এক গভীর নিঃশ্বাস ছেড়ে আবেগ ও দৃঢ়তার সাথে বলল, আমি নেহাকে ভালোবাসি, মাত্রাতিরিক্ত ভালোবাসি। আমি তাকে ব্যতীত কাউকে বিয়ে করতে পারবো না। তোমরা যদি বিশ্বসুন্দরীও আমার সম্মুখে এনে দাও, তাকে আমার ভালো লাগবে না। কিন্তু সমস্যা হলো, নেহা আমার প্রেম নিবেদনকে নাখোঁজ করে দিয়েছে। এখন আপনারাই বলেন, আমি যদি রিমিকে বিয়ে করি, সে বা আমি কি সুখী হব? কখনোই না। আমি রিমিকে মন থেকেই মেনে নিতে অক্ষম। তাহলে এই বিয়েটা তো মূল্যহীন। তাই এই বিয়েটা আমি করব না। রিমি আর চোখে নেহার দিকে চাইল। নেহা নত মুস্তকে দাঁড়িয়ে আছে। লজ্জায় মুখখানা লাল হয়ে গেছে তার। মাটির ভেতরে ঢুকে গেলে হয়তো মুক্তি পেত এই তীব্র লজ্জার হাত থেকে। জামান সাহেব বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছেন। মুনমুন বেগম রাগে চোখ মুখ খিচিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, তোমার মাথা ঠিক আছে তো নিলয়? কোথায় কি কথা বলা উচিত তার বোধজ্ঞান কি হারালে নাকি? বড়দের সামনে দাঁড়িয়ে এসব কিসব আবোলতাবোল বকছ? আমি অনুচিত কোনো কথা বলিনি আন্টি। আমি শুধু সত্যিটা বললাম। আমি নেহাকে ভালোবাসি। তার অতীত যেমন হোক না কেন, আমার আপত্তি নেই। সবার জীবনে এগিয়ে যাওয়ার অধিকার রয়েছে, সবার ভালোবাসা পাওয়ার অধিকার আছে। তদ্রূপ নেহারও অধিকার রয়েছে এই বিয়েরং জীবনের ইতি টেনে নতুন করে সব শুরু করা। আমি তো অযৌক্তিক কোনো কিছু বলিনি। যদি নেহা রাজি থাকে, আমি নেহাকে এক কাপড়ে বিয়ে করতে রাজি। করিম সাহেব নিজের ছেলের কণ্ঠের দৃঢ়তা দেখে অবাক হলেন। তার শরীর রাগে কাঁপছে। ছেলের স্পর্ধা দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে। এমনটা চলতে থাকলে লোকের সামনে মুখ দেখাতে পারবে না তারা। শেষমেশ কিনা একটা বিধবা মেয়েকে বিয়ে করবে তার ছেলে। বাজারে কি মেয়ের অভাব পড়েছে? এই মেয়েই কেন? এর মাঝেই মুনমুন বেগম প্রচণ্ড ক্ষোভ ও অপমানিত বোধ করে বলে উঠলেন, করিম ভাই, ছেলেকে দিয়ে এভাবে আমাদের অপমানিত না করালে তো পারতেন। এত বছরের প্রতিবেশী আর সুসম্পর্ক একদিনেই ধুলোয় মিশিয়ে দিল আপনার ছেলে। আমাদের বাড়ির বউকে এভাবে সবার সামনে লাঞ্ছিত করার কি মানে? লাঞ্ছিত? আমি লাঞ্ছিত করেছি নেহাকে? আমি সত্যিই হতবাক আন্টি। কাউকে মন থেকে সততার সাথে ভালোবাসা কি তাকে লাঞ্ছিত করা? আমি তো কোনো অপরাধের কথা বলিনি। মুনমুন বেগম তোড়জোড় গলায় উল্টো চেপে ধরলেন, লাঞ্ছিত করছো না নয়তো? কেন আমাদের ঘরের বউয়ের নামে এমন অনাকাঙ্ক্ষিত কথা বলছ? কাল থেকে পাড়ার সবাই তো ওকেই দোষ দেবে, আর আড়ালে আঙ্গুল তুলবে। আমি তো স্পষ্ট করেই বললাম আন্টি, আমি লোকলজ্জার তওয়াক্কা না করে ওকে সম্মান ও মর্যাদার সাথে স্ত্রী হিসেবে মেনে নিতে রাজি। নেহা আর দাঁড়িয়ে থাকতে পারল না। ছুটে অন্দরে চলে গেল সে। নিলয় নেহার যাবার পানে চেয়ে রইল। আটকাতে চেয়েও পারল না সে। সেই অধিকার যে তার নেই। নেহা ঘরের দরজা বন্ধ করে দিল। মাটিতে নত জানু হয়ে বসে চোখের পানি ছেড়ে দিল। কি দরকার ছিল নিলয়ের এমনটা করার? ভালোই তো ছিল সে। বেরং জীবনটাকে তো বরণই করে নিয়েছিল। তবে কেন নিলয় সব এলোমেলো করতে উদ্গ্রীব হয়ে রয়েছে? সে তো চায় না নতুন করে কিছু। করিম সাহেব রাগে রিরি করে উঠে দাঁড়ালেন। নিজের স্ত্রীকে কড়া স্বরে ডেকে বললেন, শেফালি চলো, এখানে বসে অপমানিত হবার ইচ্ছে নেই আমার। নিলয় আর বসে রইল না। তীব্র যন্ত্রণায় বুক জ্বালা করছে তার। কেন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। সে কি সত্যি মরীচিকার পেছনে ছুটছে? বাসায় প্রবেশ করতেই হুঙ্কার ছেড়ে উঠলেন করিম সাহেব, তোমার কি আক্কেল জ্ঞান নেই? এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত একটা বিধবা মেয়েকে তোমার মনে ধরল? একবার চিন্তা করে দেখেছ আমার মান সম্মানের কথাটা? জামান সাহেবের সামনে আমার মুখ দেখানোর উপায় রাখনি তুমি। নিলয় শান্ত গলায় বলল, আমার সাথে বিয়ে করে যদি রিমি সুখী না হতো, তখন মুখ দেখাতে পারতে তো। করিম সাহেব আরও চটে গিয়ে কড়া গলায় বললেন, এক অন্যায়ের বদলে আরেক অজুহাত দিচ্ছ? রিমি তোমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। সেখানে তুমি রাজীবের বিধবা স্ত্রীকে নিয়ে কল্পনা করছো? তোমার কি সমাজ সংসারের প্রতি কোনো দায়িত্ববোধ নেই? নিলয় বাবাকে সোজা চোখে তাকিয়ে দৃঢ়ভাবে বলল, দায়িত্ববোধ আর সামাজিক ভীতি এক বিষয় নয় বাবা। যাকে আমি মন থেকে কখনোই স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না, তার জীবন নষ্ট করাটাই হতো সবচেয়ে বড় দায়িত্বহীনতা। নিলয়ের এমন স্পষ্ট প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না করিম সাহেব। তার চোয়াল শক্ত হয়ে গেল। করিম সাহেবের ক্ষুব্ধ নজর নিলয়কে বারংবার প্রশ্নবিদ্ধ করতে লাগল। নিলয় সেই কড়া নজরকে তোয়াক্কা না করে একদম পরিষ্কার জানিয়ে দিল,
একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই বাবা, বিয়ে করলে নেহাকেই করব। এ ব্যতীত আমি কোনো মেয়েকে নিজের দুনিয়াতে প্রবেশ করাবো না। কথাটা বলেই হনহন করে নিজের ঘরে চলে গেল নিলয়। করিম সাহেব হন্তদন্ত হয়ে শেফালি বেগমকে বললেন, দেখলে ছেলের স্পর্ধা? শেফালি বেগম একদম শান্ত আর নির্লিপ্ত গলায় বললেন, ও কিন্তু ভুল কিছু বলেনি। নিজের স্ত্রীর এমন স্বাভাবিক কথায় আরও চটে গেলেন করিম সাহেব। ফিসফিসে হীনহীন স্বরে বললেন, তুমি ওর এমন কাজে সাই দিচ্ছ? শেফালি বেগম নিজের চিন্তায় অবিচল থেকে শান্তভাবে বুঝিয়ে বললেন, অন্যায় তো করেনি সে, আর নেহা মেয়েটিকে আমার মন্দ লাগে না। রাজীব মারা যাবার পর থেকে মেয়েটা এক হাতে সংসারটাকে চালাচ্ছে। এমন মেয়ে আমার বাড়ি বউ হয়ে এলে মন্দ হবে বলে মনে হচ্ছে না। করিম সাহেবের রাগ এবার আসমান ছুঁয়ে গেল। উনি চরম বিরক্তিতে নিচু স্বরে যত সব বলেই নিজের রুমে চলে গেলেন। শেফালি বেগমের মুখে তখন এক চিলটে স্মিত হাসি ফুটে উঠল। তবে সেই হাসির পেছনের গোপন কারণটা সেই ব্যতীত কেউই জানে না। অফিস থেকে বের হলো নিলয়। নীল আকাশে কালো মেঘেরা দল বেঁধে জড়ো হয়েছে। যেন শীতের আগমন তাদের একদম পছন্দ হয়নি। তারা যেন হরতাল ডেকেছে, আর সেই হরতালে পৃথিবীর বুকে নেমে আসবে অজস্র বাড়িধারা। নিলয় সকালে ফকফকা আকাশ দেখে ছাতা সাথে আনেনি, আর ডিসেম্বরের মাঝ সপ্তাহে প্রকৃতির এমন মুখ গোমরা ভাবটা আজ করতেও পারেনি সে। তাই দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো বাসস্ট্যান্ডের দিকে, কারণ ভিজে গেলেই ঠান্ডা লেগে অবস্থা ব্যাপক খারাপ হবে। হঠাৎই গতি মন্থর হয়ে গেল তার। সামনে থাকা নারীটিকে দেখে একদম বিস্ময়ে আত্মহারা হয়ে গেল সে। নেহা নিজে এসেছে তার সাথে দেখা করতে।